আচ্ছা, তো আজকে আমরা একটু কিউ সম্পর্কে একটু কথাবার্তা বলি, বা কিউ কিভাবে কাজ করে বা কি। আমরা থিওরিতে একটু এগিয়ে আছি, ল্যাবে একটু পিছিয়ে আছি, এটাই স্বাভাবিক। কারণ হচ্ছে আমাদের তো আগে থিওরিটা বুঝতে হবে, তারপরে হচ্ছে আমরা সেটার হ্যান্ডস অন ইমপ্লিমেন্টেশনে যাব। এর আগে স্ট্যাক আমরা দেখেছি, স্ট্যাকের কিছু ইমপ্লিমেন্টেশন আমরা দেখেছি। এখন আমরা একটু কিউ সম্পর্কে যদি দেখি, কিউ এর এখানে আরো কয়েকটা জিনিস আছে। কিউ এর এখানে আমাদের একটু হয়তো সময় লাগতে পারে, বাট আমরা একটু দেখা শুরু করি আর কি। সো কিউতে দুইটা ইম্পর্টেন্ট টার্ম আছে, একটা হচ্ছে ফ্রন্ট আর একটা হচ্ছে রেয়ার। ঠিক আছে, এই দুইটা টার্ম আমাদের কিউতে খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটু এটা তো জানোই, ফিফো অ্যাপ্রোচ, যেখানে স্ট্যাক ছিল হচ্ছে লিফো অ্যাপ্রোচ, সেখানে ফিফো হচ্ছে, সরি, কিউ হচ্ছে একটা ফিফো অ্যাপ্রোচ, অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ প্রথমে যে এটার মধ্যে আসবে সেই প্রথমে বের হবে। তো আমরা কিউ এভরিডে লাইফে ইউজ করে থাকি, এগুলি তো তোমরা আমার চেয়ে, সরি, কিউ কেন লাগবে না লাগবে এগুলো তোমরা আমার চেয়ে ভালো জানো। ঠিক আছে। আচ্ছা, সো নর্মালি এখানে চারটা এলিমেন্ট রেখে, চারটা এলিমেন্ট পরপর ইনসার্ট করেছে, ধরো এ বি সি ডি, এগুলো পরপর ইনসার্ট করেছে। তারপরে এখান থেকে যখন কিউ থেকে পপ করতেছে তখন এই প্রথম থেকে চলে যাচ্ছে আর কি, পপ বা হ্যাঁ, পপই তো আমরা ইউজ করি, পপ, পুশ আর পপ, ইনসার্ট ডিলিট, এই দুই এই টার্ম গুলো আমরা ইউজ করি। সো যখন এখানে পপ হবে, সো ফার্স্টের দিক থেকে হবে, আর যখন পুশ হবে তখন লাস্টের দিকে অ্যাড হবে। তাই তো, এখানে পপ হয়েছে, তারপরে এই এখানে এসে দেখো ই ই পুশ হয়েছে, তারপরে এফ এফ, ই ই এফ এফ এফ, এগুলো পুশ করেছে। তারপরে এখান থেকে আবার যখন ডিলিট করলো তখন বি 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 বি, এটা ডিলিট হয়ে গেল। তো এখানে জাস্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছে, এই ধারণা তোমাদের অলরেডি আছে। আচ্ছা, এখানে যদি একটু দেখো, তাহলে যখন আমরা একটা এলিমেন্ট ডিলিট করতেছি, ঠিক আছে, যখন আমরা একটা এলিমেন্ট কি করতেছি, ডিলিট করতেছি, তাই তো। তো যখন ডিলিট করতেছি তখন কি হচ্ছে, ফ্রন্ট এক করে বাড়তেছে। এখন বলো তো তাহলে, আমাদের এরকম যদি একটা, সরি, এখানে আর কি, এখানে এরকম যদি একটা অ্যারে থাকে, তাইলে ফ্রন্টটা কি এই পাশে হবে নাকি এই পাশে? ফ্রন্ট আর রেয়ার, একটা যদি এই পাশে হয় আর একটা যদি এই পাশে হয়, অর্থাৎ একটা বাম দিকে আর একটা ডান দিকে হয়, তাহলে ফ্রন্টটা কি বাম পাশে হবে না ডান পাশে হবে? তোমার ইনটিউশন থেকে বা তোমার চিন্তা ভাবনা থেকে একটু বলো। স্যার, আমার যেটা মনে হয়, যদি আমরা এই অ্যারেটার সাইজ ফিক্সড রাখি, তাহলে আমরা ফ্রন্ট লেফট থেকে শুরু করি আর রাইট থেকে শুরু করি, এটা ম্যাটার করে না, একই জিনিস হয়। মানে ওই সাইড যদি আমি এই রাইট থেকে শুরু করি তাহলে অবশ্যই -1 করে আসতে হবে, আর যদি লেফট থেকে শুরু করি তাহলে যে দেওয়া আছে যেরকম +1 করে যেতে হবে। হ্যাঁ, এটা মানে এখানে যেটা দেওয়া আছে ইনক্রিজড বাই ওয়ান, এটা হলে তুমি কোথায় ফ্রন্টটাকে প্লেস করবা সেটা হলো, অবশ্যই দেখো, লেফটে। তাইলে হচ্ছে এই পাশে হচ্ছে বলতেছো ফ্রন্ট। ওকে, আচ্ছা, আর রেয়ার, রেয়ারও এক করে বাড়তেছে। ঠিক আছে, তো যখনই একটা কোনো কিছু এলিমেন্ট অ্যাড হবে তখনই কোথায় অ্যাড হবে, রেয়ারে অ্যাড হবে, রেয়ার এক বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে রেয়ারটা কোন পাশে হবে, এই পাশে। ফ্রন্ট হচ্ছে বাম পাশে, রেয়ার হচ্ছে ডান পাশে। ওকে, আচ্ছা, সো আমরা যদি আরো একটু ক্লিয়ারলি দেখি, সাপোজ তোমার কিউ, কিউ নামক একটা অ্যারে আমরা নিলাম, যেটার সাইজ ধরো এন। ওকে, এখন এটার মধ্যে তুমি প্রথমে হচ্ছে ফ্রন্ট রেয়ার দুইটাই ধরো
নাল, বা অনেক সময় আমরা যদি ওয়ান বেসড ইন্ডেক্সিং হয় তাহলে এটাকে আমরা ফ্রন্ট এবং রেয়ার কে নাল রাখি। ঠিক আছে, নাল রাখি মানে জিরো রাখি আর কি। ঠিক আছে, আর যদি জিরো বেসড হয় তাহলে মাইনাস সামথিং, বা অন্য কোনো ভাবে যদি বোঝানোর হয়ে থাকে তাহলে ফ্রন্ট আর রেয়ার আমরা ওইরকম রাখি। সো ফ্রন্ট বা রেয়ার যদি ওই নাল থাকে, ফ্রন্ট যদি নাল বা রেয়ার যদি নাল থাকে, তাহলে আমরা বলতে পারি কি কিউটা এমটি, তাই তো, কিউ এর মধ্যে কোনো কিছু নাই। ওকে, সো এখন আমরা ধরো ফ্রন্টও জিরো, ফ্রন্টও জিরো এবং রেয়ারও জিরো, সর্বপ্রথম, তাই তো, দুইটাই জিরো, বা নালও বলতে পারো। যদি নালের অপশন থাকে আলাদা তাহলে তো বেটার। ওকে, দুইটাই প্রথমে নাল। তাহলে ফ্রন্ট এবং রেয়ার যদি আমরা নাল দেখি তাহলে আমরা কি বলবো, এই কিউটা এমটি, তাই তো। এখন তোমার একটা কোন একটা এলিমেন্ট আসলো, ধরো এই যে এ এ এ, এটাকে ইনসার্ট করলো। ইনসার্ট করলে আমরা ইনসার্ট কোথায় করি, ফ্রন্টে না রেয়ারে? উপরে যদি আরেকটু যাই তাহলে একটু দেখে বলো, আমরা কি ফ্রন্টে ইনসার্ট করি না রেয়ারে ইনসার্ট করি? রেয়ারে। স্যার এটা রেয়ারে। রেয়ার, তাই তো। যেহেতু এই পাশে আছে, তার মানে হচ্ছে আমার লিস্টটা তো আসলে এই পাশ থেকে এইভাবে করে আগাতে থাকবে। সো রেয়ারটা রেয়ারটার সামনে আগাতে থাকবে, আর ফ্রন্ট থেকে হচ্ছে আমরা যখন পপ করবো, আর এখানেও লেখাও আছে যে যখন আমরা অ্যাড করব তখন রেয়ার এক বাড়বে। ঠিক আছে, সো যখন আমরা এই এটা অ্যাড করলাম, ঠিক আছে, ফার্স্ট এটার একটা যদি দেখাই তাহলে ফ্রন্ট এবং রেয়ার উপরে লিখে রেখেছি। আর এটা ধরো ওখানে ট্রিপলে যেগুলো দেখিয়েছে আমি নর্মাল ধরো একটা এ একটা বি এরকম লিখবো। সো আমরা যখন এখানে এ অ্যাড করতেছি তখন আমার ফ্রন্ট রেয়ার কিভাবে চেঞ্জ হচ্ছে, ফ্রন্ট আর রেয়ার কি নাল থাকতেছে কিনা, বা কোনো একটা চেঞ্জ হবে কিনা, না দুইটাই চেঞ্জ হবে? রেয়ার তো অবভিয়াসলি চেঞ্জ হচ্ছে, ওখানে যেহেতু বলা হয়েছে যে রেয়ার কি বলে এক করে বাড়বে। সো রেয়ার কে আমি ওয়ান করে দিলাম। আমার ইন্ডেক্সিং গুলা যদি দেই 1 2 3 4 5 এরকম করে যাবে আর কি। আচ্ছা, সো রেয়ারের ভ্যালু 1 হলো, আর কি কিছু করতে হবে? ফন্টের ভ্যালু 1 দিতে হবে। তার মানে আমাদের যখন কেউটা ইনটি থাকবে তখন রেয়ারের সাথে সাথে ফ্রন্টের ভ্যালুটাও আমাদেরকে চেঞ্জ করতে হবে। সো ফ্রন্টের ভ্যালুটা আমার হয়ে যাবে, ফ্রন্টের ভ্যালুটাও এক ইনক্রিজ করে 1 হয়ে যাবে। ঠিক আছে, তার মানে ফ্রন্টও এই প্রথমটাকেই নির্দেশ করতেছে এবং রেয়ারও এই প্রথমটাকেই নির্দেশ করতেছে। এখন যদি আমরা ডিকিউ করতে চাই, ডিকিউ মানে পপ করতে চাই, ঠিক আছে, বা ডিলিট করতে চাই, যখন ডিলিট করব তখন যদি ফ্রন্ট এবং রেয়ার সেম হয় তাহলে আমরা বলতে পারি কি এটার মধ্যে জাস্ট একটা এলিমেন্ট আছে। সো এটাকে যদি ডিলিট করে দেই তাহলে কিউটা কি হয়ে যাবে, এমটি হয়ে যাবে। একটা এলিমেন্ট আছে, এটাকে ডিলিট করে দিলাম তাহলে তো এমটি। সো এমটি হয়ে গেলে তখন আমাদের ফ্রন্ট আর রেয়ার কে আবার ওই নাল করে রাখতে হবে বা জিরো করে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখন আসো এরপরে আরেকটা এলিমেন্ট, বি এলিমেন্ট আমি যদি এখানে ইনসার্ট করতে চাই তাহলে কি করতে হবে, আমার এই রেয়ার কে বাড়াতে হবে। এখন কি ফ্রন্টে কোনো চেঞ্জ আসবে? না স্যার। না। ঠিক আছে, তার মানে শুধুমাত্র ওই যখন কিউটা ইমটি থাকবে, ইমটি থেকে চেঞ্জ আসলে তখনই আমাদের রেয়ারের সাথে সাথে ফ্রন্টটা চেঞ্জ করতে হচ্ছে। এছাড়া অন্য সময় যখনই আমরা কোনো একটা এলিমেন্ট অ্যাড করব তখন শুধুমাত্র রেয়ার নিয়ে আমাদের কাজ করলেই হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, সো সিমিলারলি আমরা সি অ্যাড করলাম এখানে, যদি হচ্ছে না কেন, আচ্ছা এখানে আমরা সি এড করলাম এখানে, তার মানে রেয়ারটা আমার 3 হবে। তারপর এখানে ডি এড করলাম, রেয়ারটা আমার 4 হবে। ঠিক আছে, সো রেয়ার পয়েন্ট করতেছে এই 4 কে,
আর ফ্রন্ট পয়েন্ট করতেছে এই 1তম এলিমেন্টে যে এ আছে এই এ কে। আচ্ছা, এখন এরপরে এখান থেকে যদি আমরা এইটাই তো আসলে এই এই রিপ্রেজেন্টেশনটা, ঠিক আছে, ফর ফ্রন্টের মান 1, রিয়ার এর মান 4। এরপরে তারা যেটা করার চেষ্টা করেছে সেটা হচ্ছে একটা এলিমেন্ট এখান থেকে পপ করেছে, ঠিক আছে, পপ অপারেশনটা তারা এখানে চালিয়েছে। বুঝলাম না, মাঝে মাঝে হচ্ছে মাঝে মাঝে হচ্ছে না। ওকে, এখানে তারা একটা পপ করেছে। পপ যখন করেছে, পপ হয়েছে ট্রিপল এ পপ হলো এখান থেকে। ওকে, সো ফ্রন্টের মান দেখো আগে ছিল 1, এখন 1 বেড়ে গেছে ফ্রন্টের মান, রেয়ারের মান কিন্তু কিছুই হয় নাই। ওকে, এরপরে তারা আবার ইনসার্ট করেছে, পুশ করেছে আর কি। পুশ, দুইটা জিনিস পুশ করেছে, একটা হচ্ছে ট্রিপল ই আর একটা হচ্ছে ট্রিপল এফ, তাই তো? সরি, লেখাগুলো খুব বেশি একটা ভালো হয়নি। ওকে, ট্রিপল ই এবং ট্রিপল এফ। সো যখন ট্রিপল ই অ্যাড করলো তখন কি রেয়ার চেঞ্জ হলো নাকি ফ্রন্ট চেঞ্জ হলো? রিয়ার চেঞ্জ অবশ্যই রেয়ার চেঞ্জ হলো। রেয়ার কত চেঞ্জ হলো? 2 নাকি? এই 4 2 থেকে 6 হলো। জি, যখন ট্রিপল ই অ্যাড করলাম তখন 2 চেঞ্জ হয়ে গেল না? এক চেঞ্জ হবে স্যার। ট্রিপলি চেঞ্জ করার ফলে এক, আর ট্রিপল চেঞ্জ করার ফলে আর এক। তার মানে আসলে প্রতিবার 1 করে বাড়তেছে। তো ট্রিপল ই যখন অ্যাড করলাম তখন হচ্ছে এটা 5 রেয়ার, যখন আমরা আরেকটা অ্যাড করলাম ট্রিপল এফ তখন এটা রেয়ারটা 6 হয়ে গেল, আরো 1 বেড়ে 5 থেকে। ওকে, সিমিলারলি এরপরে যদি আসো তাহলে এরপরে সে আবার এখানে পপ অপারেশনটা করলো। সো পপ অপারেশন করার ফলে এই যে বি তে যে জিনিসটা ছিল 2 নাম্বার ইয়েতে, সেই জিনিসটা কি হলো? সেই জিনিসটা পপ হয়ে গেল। ওকে, সো এখান থেকে আমার এই বি 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 এটা পপ হলো। যখনই পপ করব তখনই বাড়বে কিসের মান? ফ্রন্টের মান, ঠিক আছে। যখনই পপ করব তখনই কিসের মান বাড়বে? ফ্রন্টের মান বাড়বে। ওকে, সো এরকম ভাবে যদি আরো পপ করতে থাকে, ঠিক আছে, ধরো এই সি 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 এটাকে পপ করলো, তার মানে ফ্রন্টের মান 4 হবে। ডি 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 এটাকে যদি পপ করে তাহলে হবে হচ্ছে 5, তারপরে ট্রিপল ই কে পপ করলে হবে 6। সো এখন হচ্ছে রেয়ারও 6, ফ্রন্টও 6। এখন ট্রিপল এফ কে যদি আমরা পপ করি তাহলে ফ্রন্টের মান কত হবে? 7 হয়ে যাবে নাকি? নাল নাল করে দেবো। কেন 0 নাল হবে কেন? স্যার, কিউয়ে তো আর কোনো কোনো এলিমেন্ট নাই অ্যারেতে, যে আর কোনো এলিমেন্ট নাই, বা তোমার ইয়েতে মানে কিউতে যে আর কোনো কিছু নাই, সেটা তুমি কিভাবে বুঝবা? ফ্রন্ট আর রিয়ার এক হয়ে যাবে। ফ্রন্ট আর রেয়ার সেম, তাই তো? এই যে আমার 6 আর রেয়ারও আছে 6, সেটা 7 হবে না, এটা হয়ে যাবে 0 সাথে সাথে বা নাল হয়ে যাবে, এবং রেয়ারও সাথে সাথে নাল হয়ে যাবে বা 0 হয়ে যাবে, ঠিক আছে। বুঝতে পারলা কিনা প্রসিডিউরটা? বুঝতে পারলা কিনা কি কি করতে হবে, কি পয়েন্ট গুলা ধরতে পারলা কিনা? স্যার, যখন একটা এলিমেন্ট থাকবে তখনও রেয়ার আর ফ্রন্ট সেম থাকবে, আর যখন পুরো কিউটা নাল থাকবে তখনও রেয়ার আর ফ্রন্ট সেম থাকবে। নাল থাকবে তখন, তখন তো আমরা দেখতেছি যে মানে ফ্রন্ট বা রেয়ার দুইটার একটা নাল থাকতেছে। মানে আমরা তখন কিন্তু প্রথমে আমরা সেম চেক করতেছি না, আমরা চেক করতেছি আগে নাল কিনা। যদি নাল হয় তার মানে তো এমটি, ঠিক আছে। আর ওইভাবে যদি করো তাহলে এই যে এইখানে যে কন্ডিশনটা দিয়েছে এইভাবে তোমার চেক করে নিতে হবে যে ফ্রন্ট আর রেয়ার সেম কিন্তু সেটা নাল না। এরকম যদি হয় তার মানে কিউতে একটা এলিমেন্ট আছে, তো সেটা ডিলিট করার পরে দুইটাকেই এইভাবে নাল করে দিতে হবে। তো তার মানে স্যার, জাস্ট ডিলিট করার সময় আমি চেক করবো যে ফ্রন্ট আর রেয়ার সেম কিনা, সেম হলে সেম দুইটা নাল কিনা, করে দিই। হ্যাঁ রাইট, ঠিক আছে। স্যার, এটা কি হয় যে আমি ডিলিট করলাম, করার পর আমার তো ফ্রন্ট তো 1 বেড়ে গেল, তাহলে তো আমার ফ্রন্টের মান রেয়ারের চেয়ে 1 বেশি হয়ে যাবে না? এটা চেক করলে কি হবে? এটা চেক করলে হবে, কিন্তু আহ, আহ, কি বলে
কোনো একটা জায়গায় যে তুমি কোডিং এ কিছু জটিলতাও পড়তে পারো, যেটা আমরা একটু পরে ডিসকাস করবো আর কি। হ্যাঁ, আর ফ্রন্ট যখন 10 এর সমান হবে তখন স্যার করলে তো আউট অফ তোমার এখান থেকে অনেক জোরে আওয়াজ আসতেছে, আমি কিছুই বুঝতে পারি নাই। ফ্রন্ট রেয়ার, যখন 10 এর সমান হবে আর কি, সাইজের সমান, তখন তো আউট অফ বাউন্ড হয়ে যাবে। হ্যাঁ তখন ফ্রন্ট যখন যে এন এ থেকে যাবে তখন তোমার কি হবে, ওভারফ্লো, তাই তো? এরপরে তুমি আবার কোনো কিছু ইনসার্ট করতে গেলে তখন ওভারফ্লো হবে, যদি এর মধ্যে কিউটা এমটি না হয়ে যায়। যদি এর মধ্যে কিউটা এমটি হয়ে যায় তাহলে তো আবার প্রথম থেকে শুরু করতে হবে, মানে প্রথম থেকে আসবে আর কি। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা বলতেছি হচ্ছে লিনিয়ার কিউ। কয়েক ধরনের কিউ আছে, এটাকে আমরা বলতেছি লিনিয়ার কিউ। ওকে, এখানে আরো সুন্দরভাবে আরেকটা উদাহরণ দেখিয়েছে, 0 থেকে শুরু করে ইনিশিয়ালি এমটি, কিউটা ইনিশিয়ালি এমটি আছে, ফ্রন্ট রেয়ার দুইটাই 0, এ বি সি ইনসার্ট করা হলো। সো ফ্রন্টের মান ওই প্রথমবার এক বাড়ানোর পরে তারপরে রেয়ারের মান প্রতিবার বাড়লো, বাড়তে বাড়তে এটা যে 3 তে রইলো। তারপরে এ ডিলিট হয়ে গেল, সো ফ্রন্টের মান বাড়লো। তারপরে কি করলো, ডি এবং ই ইনসার্ট করলো, সো রেয়ারের মান 2 বাড়লো। বি এবং সি ডিলিট করে দেওয়া হলো, ফ্রন্টের মান 2 বাড়লো। এফ ইনসার্ট করা হলো। এই যে ইনসার্টটা করা হলো, এইটা আসলে আমরা এখনো জানি না, এই জিনিসটা এখনো আমরা দেখি নাই। ঠিক আছে, এইখানে আমাদের এফ ইনসার্ট হলে কি হবে, আমরা যে লিনিয়ার কিউ এর কথা বলতেছি, সেই লিনিয়ার কিউতে এই এফ ইনসার্ট এটা করলে পরে এটা করলে পরে কি হবে আমাদের এখানে বলতো? ওভারফ্লো। ওভারফ্লো, রাইট। সো লিনিয়ার কিউতে এটা একটা সমস্যা, এটা একটা ওভারফ্লো হয়ে যাচ্ছে। সো চিন্তা করো, যদি তোমার কিউ তুমি একটা রান টাইমের কোনো একটা সফটওয়্যারের মধ্যে তুমি এরকম ইউজ করো, লিনিয়ার কিউ ইউজ করো, এবং কিউটা দেখা গেল যে তোমার বিভিন্ন কাস্টমার আসতেছে, তুমি সার্ভ করতেছো, কাস্টমার আসতেছে সার্ভ করতেছো, বা বিভিন্ন বিল আসতেছে, তুমি এগুলা সার্ভ করতেছো একের পর এক। সো এই কিউটা কখনো এমটি হচ্ছে না, কিন্তু তোমার ওই বিলগুলো আবার সার্ভড হয়ে যাচ্ছে, হয়ে জায়গা খালি হচ্ছে। তো দেখা যাবে যে তোমার 10⁵ এর মেমোরি কিছুদিনের মধ্যেই শেষ হয়ে গেছে, তারপরে আরো মেমোরি যত আসতে থাকবে এগুলা তোমার মেমোরি শেষ হয়ে যেতে থাকবে, ঠিক না? সো লিনিয়ার কিউর এটা একটা সমস্যা, এই ওভারফ্লো করে এই ধরনের একটা সমস্যা হয়। সো এই জন্যই যে জিনিসটা এসেছে সেটা হচ্ছে সার্কুলার কিউ। সো সার্কুলার কিউর কনসেপ্টটা কি হতে পারে, কিভাবে সার্কুলার কিউটা করতে পারি? সার্কুলার লিংক লিস্টের মতো একটা। সার্কুলার লিংক লিস্ট মানে সার্কুলার লিংক লিস্টের মতো করলে কি, এখানে আমরা যখন পুশ করব পপ করব, সার্কুলার লিংক লিস্ট তো ধরো এরকম একটা ইয়ের মতো, চেনের মতো ছিল, এখানে ধরো আমার একটা হেড বা সামথিং লাইক দ্যাট ছিল। সো এখানে আমরা যখন পুশ করব পপ করব কিভাবে করব? স্যার যখন ফ্রন্টটা রেয়ার আমার লাস্ট এলিমেন্টটা পার করে যাবে তখন সেটার মান আবার 1 করে দিব। যখন আমার আবার একটু বলো। যখন ফ্রন্টের মান অথবা মানে যে ইন্ডেক্সটা সেটার মান অথবা রেয়ারটার মান যদি আমার লাস্ট যে এলিমেন্ট অথবা আমাদের সাইজটা আছে সাইজটাকে অতিক্রম করলে আমরা সেটার মান আবার 1 করে দিব। আচ্ছা, 1 করে দিব। সাইজের সাথে মড হিসাবে ডাকবো। আচ্ছা, তাহলে তুমি ওই আমাদের এখানে যে ফ্রন্ট সবসময় রেয়ারটা কিন্তু ফ্রন্টের চেয়ে বড় বা সমান ছিল আর কি আগে লিনিয়ার কিউর ক্ষেত্রে। তো এখানে কিন্তু রেয়ারটা আবার ছোট হয়ে যাচ্ছে, এটা কি কোনো সমস্যা ক্রিয়েট করবে কিনা? তুমি যেরকম এখানে আমাকে বলেছিলে যে আমরা যদি চেক করি যে ফ্রন্টটা রেয়ারের চেয়ে বড় হয়ে গেল, সেটা চেক করে যদি আমি ব্রেক করি বা কি বলে এমটি হয়ে গেছে সেটা চেক করি, তাইলে এখানে কোনো সমস্যা হবে কিনা? জি স্যার, ওই সার্কুলার কিউতে এটা হবে না আর কি। আচ্ছা,
আচ্ছা, তো সিঙ্গেল লিঙ্ক লিস্টের কথা যেটা বলেছিলেন, লিঙ্ক লিস্ট তো আমরা সাধারণত পয়েন্টার বা এই ধরনের কনসেপ্ট দিয়ে ইমপ্লিমেন্ট করে থাকি। ওই জায়গাগুলোতে সাধারণত আমাদের পয়েন্টার দিয়ে যেগুলো ইমপ্লিমেন্ট করি সেগুলোতে সাইজটা বলে দেওয়া লাগে না সাধারণত, কারণ সে যতক্ষণ পর্যন্ত কম্পিউটারের মেমোরি পায় ততক্ষণ পর্যন্ত আসলে মেমোরি নিতে থাকে। ঠিক আছে, সমস্যা হবে হচ্ছে যখন কিউটা আমরা একটা অ্যারে দিয়ে ইমপ্লিমেন্ট করতে যাব, তখন যখন আমাদের একটা এন বলে দেওয়া থাকবে তখন আমাদের আসলে সার্কুলার কিউ আসলে ইমপ্লিমেন্ট করতে হয়। ঠিক আছে, যাতে করে এই পিছনে যে জিনিসগুলো খালি হচ্ছে এই জিনিসগুলা, এই মেমোরি গুলাকেও আমরা রিইউজ করতে পারি। কারণ এই দেখো, এই মেমোরি গুলা যে খালি হয়ে গেল, এই কিউটা এমটি হওয়ার আগে আর কিন্তু এই মেমোরি গুলা কখনোই ইউজ হবে না। এরকম ভাবে যদি আমার 10⁵ এর অ্যারে থাকে, তো 10⁵ সে সামনের দিকে যাচ্ছে তো যাচ্ছেই, এবং এদিক থেকেও যখন পপ হচ্ছে তখন এদিক থেকে পপ হচ্ছে তো হচ্ছেই। সো আমার এই যে পিছনের যে জায়গাগুলো ফাঁকা হয়ে যাচ্ছে, এই ফাঁকা জায়গাগুলো আমি আর ইউজ করতে পারতেছি না। এটা হচ্ছে লিনিয়ার কিউর একটা সমস্যা। তো এই জন্য আমরা যে ইয়েতে আসলাম সেটা হচ্ছে আমাদের সার্কুলার কিউ। আমরা যখনই দেখব যে এই যে আমাদের রেয়ারে আমরা যখন ইনসার্ট করব, এখানে আমাদের এন এর মান তো 5, ঠিক আছে। তো আমরা যখন দেখব রেয়ারটা এই এন এর মানের সমান হয়ে গেছে, তখন আমরা কি করব, রেয়ারটাকে 1 করে দিয়ে প্রথমে চলে আসবো, প্রথমে ইনসার্ট করব। এই ক্ষেত্রে কি কোনো ধরনের সমস্যা হতে পারে কিনা বা কোনো ধরনের সমস্যা অ্যারাইজ করবে কিনা একটু বলো দেখি। এটা জাস্ট এরকম করলেই কি হবে যে আমাদের যখনই আমরা একটা এই ধরো এই এফটা ইনসার্ট করতে যাচ্ছি, এফটা ইনসার্ট করার সময় আমরা দেখলাম রেয়ার ইকুয়াল টু 5, যেটা এন এর সমান, অর্থাৎ রেয়ার ইকুয়াল এন। সো আমরা রেয়ারকে 1 করে দিয়ে সেখানে ইনসার্ট করে দিলাম। এই এই অ্যাপ্রোচটা যদি আমরা নেই তাহলে কি আমাদের কোনো সমস্যা বা কোনো ধরনের জটিলতা আসবে কিনা? স্যার অ্যারে যখন ফুল হয়ে যাবে তখন কি কোনো সমস্যা হতে পারে? কি ধরনের সমস্যা বলো দেখি। মানে আমার রিয়ার তো তখন থাকবে হচ্ছে মাঝখানের কোন একটা এলিমেন্ট, আর ডান পাশে তো থাকবে আমার ফ্রন্ট। রিয়ার মাঝখানের এলিমেন্ট থাকবে, রিয়ার মাঝখানে থাকলে কিউ ফুল হয়ে যাবে কিভাবে? ফ্রন্টটা যদি রিয়ারের থেকে বেশি হয়, মানে ফ্রন্টটা যদি রেয়ারের চেয়ে বেশি হয়, এসব জায়গায় তো ফ্রন্টটা রেয়ারের চেয়ে বেশিই ছিল। না, তুমি জিনিসটা মোটামুটি কাছাকাছি যেতে পারছো, আরেকটু ক্লারিফাই করো তাহলে, মানে কনসেপ্টটা মোটামুটি ধরতে পারছো, আরেকটু ক্লারিফাই করো তাইলেই হবে আর কি। নর্মালি যখন মানে আমার ফ্রন্ট ইনক্রিমেন্ট হওয়ার পর রেয়ারের সমান হবে তখন আর কি আমরা এমটি লিস্ট বলবো, কিন্তু যখন আমার রেয়ার ইনক্রিমেন্ট হওয়ার পর ফ্রন্টের সমান হবে তখন সেটা আর কি মানে ফুল অ্যারে হিসেবে ধরবো, যে সেটা সম্পূর্ণ স্পেস অকুপাইড, আর কোনো এলিমেন্ট আমরা নিতে পারবো না। অর্থাৎ এখানে যখন আমরা এই এফটা ইনসার্ট করতে যাচ্ছি, এই রেয়ারের মান যখন 5 এন এর সমান হয়ে গেল, তখন আমরা দেখব ফ্রন্টের মান কি 1 কিনা। ঠিক আছে, ফ্রন্টের মান কি 1 কিনা। যদি ফ্রন্টের মান 1 হয় তাহলে আমাকে কি বলতে হবে? বুঝতে পারো নাই? ওভারফ্লো, রাইট। ঠিক আছে, আমি আসি এইখানে, দেখো আমার রেয়ারটা আছে এখানে, আমি আরেকটা ইনসার্ট করব। ফ্রন্ট যদি এখানে থাকে তার মানে এখানে কিছু একটা এলিমেন্ট আছে, এখানেও আছে এখানেও আছে। সো ফ্রন্ট যদি এখানে থাকে তাহলে তো আমার সবগুলো এলিমেন্টই, আমার কিউটা পরিপূর্ণ। সো এটাকে আমি আবার প্রথমে এনে কোনো এলিমেন্ট অ্যাড করতে পারবো না, কারণ এখানে অলরেডি কোনো একটা এলিমেন্ট আছে। ঠিক আছে, সো আমাকে আগে চেক করে নিতে হবে যে আমার ফ্রন্টটা কি 1 কিনা, বা ফ্রন্টটা ফার্স্ট এলিমেন্টটাকে পয়েন্ট করতেছে কিনা। ঠিক আছে, বা তোমার এই রেয়ারটা চেঞ্জ করলে, এখান থেকে রেয়ারটা চেঞ্জ করে তুমি যে এলিমেন্টে নিবা সেই এলিমেন্টটা ইন্ডেক্সটাই কি ফ্রন্টের ইন্ডেক্স কিনা, যদি হয় তাহলে আমি বলবো ওভারফ্লো। আচ্ছা, মানে ওয়ানই যে হতে হবে এমন তো কথা নাই, মানে রেয়ার না, চেঞ্জ করার পর সেটা হ্যাঁ ফ্রন্টের সমান হয় কিনা বললে হ্যাঁ তাহলে।
হ্যাঁ, এটা আমার আবার একটু টেম্পোরারি ইয়েতে রেখে রাখা লাগবে, কারণ হচ্ছে তোমার ধরো এটা তুমি এখানে রেয়ারকে বসাতে পারলা না, সো রেয়ার কিন্তু তখন জিরো বা প্রথম এলিমেন্টটাকে পয়েন্ট করলে হবে না, রেয়ারকে আবার তোমার ওই লাস্ট এলিমেন্টটাকেই পয়েন্ট করে রেখে আসতে হবে সামহাউ, অর্থাৎ এন করে দিয়ে আসতে হবে, বা এনতম এলিমেন্টটাকে পয়েন্ট করে। যখন তুমি 0তম ইন্ডেক্স ধরবা তখন তো এটা আসলে আমরা রেয়ার ইকুয়াল টু এন চেক করবো না, তখন চেক করবো n-1 কিনা, যদি 0 ইন্ডেক্স ধরো আর কি। এখানে তো 5 ইন্ডেক্স, মানে কি বলে এটাকে, ওয়ান বেস ইন্ডেক্সিং ধরা হয়েছে, তো 0 থেকে আসলে এখানে 4 আসতো, তাই তো? আচ্ছা, মানে স্যার এটা ইফ দিয়ে চেক করা যায় না, ইফ রেয়ার প্লাস ওয়ান মড সাইজ ইকুয়াল ইকুয়াল ফ্রন্ট এরকম? হ্যাঁ হ্যাঁ, ওইটা তো তুমি কোডিং এ ইমপ্লিমেন্ট করার সময় এই ধরনের কিছু টেকনিক করে কিছু অপটিমাইজেশন করবাই। তো আমাদের মেইন কনসেপ্ট হচ্ছে কনসেপচুয়ালি আমরা ক্লিয়ার হচ্ছি কিনা, অর্থাৎ কি জিনিসটা করতে হবে, তারপর তুমি ওই মড যে বললা ওইভাবে করতে পারবা, অবশ্যই করতে পারবা। ঠিক আছে, ইমপ্লিমেন্টেশনটা তোমার উপরে। যারা মড দিয়ে বুঝতেছো না তারা হয়তো নর্মালি এটা ইকুয়াল ইকুয়াল এটা হয় কিনা, হলে তারপরে তুমি আবার প্রথমে নিয়ে আসবা, সেরকম করতে পারো। ইমপ্লিমেন্টেশনটা তোমার উপরে আপাতত। ঠিক আছে, ওকে। সো আমরা এখন পর্যন্ত যা কিছু ডিফাইন করলাম এটাই কি এনাফ কিনা, নাকি আরো কিছু কন্ডিশন বা আমাদেরকে ডিফাইন করতে হবে আমাদের কিউটাকে কনসিস্টেন্ট বা কিউটাকে কার্যকর রাখার জন্য? স্যার মনে তো হচ্ছে না। এনাফ, তাই তো? আচ্ছা, এই কেসটার কথা চিন্তা করো দেখি। ধরো এ নাই, বাট এখানে তোমার বি আছে, এখানে আছে সি। এখন ফ্রন্টের মান আছে 4, রেয়ারের মান 1 আছে। সো এখন যদি আমি নতুন একটা কিছু ইনসার্ট করতে যাই, তাহলে রেয়ারকে 1 প্লাস করব এবং সেখানে ইনসার্ট করব, অর্থাৎ 2তম ইন্ডেক্সে আসব এবং ইনসার্ট করব। সো ধরো এরপর আমরা জি কে ইনসার্ট করতে যাই, তাহলে এই বি এর জায়গায় বসে যাবে জি। এটা ট্যাকেল দেওয়ার জন্য কি আমাদের কোনো কিছু করা উচিত, বা এটা কি হওয়া উচিত, বা এখন পর্যন্ত এটা ট্যাকেল দেওয়ার জন্য আমরা কোনো কিছু ডিফাইন করেছি কিনা? রেয়ার? হ্যাঁ হ্যাঁ, আবার একটু বলো। 4 কি রেয়ার? 5? রেয়ার তো হচ্ছে 1, রেয়ার হচ্ছে 1, অর্থাৎ এফটাকে আমরা ইনসার্ট করেছি। ঠিক আছে, আমাদের কিউ এর এখনকার পজিশন যদি দেখো তাহলে হচ্ছে বি সি, মানে প্রথম এলিমেন্টটা হচ্ছে এফ, দ্বিতীয় এলিমেন্টটা হচ্ছে বি, তারপরের এলিমেন্টটা হচ্ছে সি, তারপরের এলিমেন্টটা ডি, তারপরের এলিমেন্টটা এফ, সরি ই। এই অবস্থায় আছে। সো এই অবস্থায় তো এই যে আমরা দেখলাম এভাবে করে করে ফ্রন্ট হচ্ছে হবে কত, ফ্রন্টটা হচ্ছে আমাদের 1, সরি 2, ফ্রন্টটা হচ্ছে 2। ওকে, ফ্রন্ট হচ্ছে 2 এবং রেয়ার হচ্ছে 1। তাহলে এখন তুমি তো রেয়ারকে 1 প্লাস, যখনই আমি জি ইনসার্ট করতে বলতেছি, ঠিক আছে, যখনই আমি জি ইনসার্ট করতে বলতেছি তখন তুমি কি করতেছো? জি ইনসার্ট করতে বললে তুমি ফ্রন্টের মান 2 থেকে, সরি ফ্রন্টের মান তো চেঞ্জ হবে না, ফ্রন্টের মান 2 আছে 2, রেয়ারের মান 1 বাড়িয়ে 2 এ নিয়ে আসবা এবং এই 2 এর মধ্যে তুমি এই জি কে ইনসার্ট করে দিবা, নট দ্যাট? স্যার আগে তো দেখবো যে সমান হয় কিনা, সমান হয়ে গেলে তো ইনসার্ট করবো না, বলবো যে ইনসার্ট করলে ওভারফ্লো হবে। আগে দেখবো সমান হয় কিনা। এটা তো আমরা ধরো যখন এন এর ইয়েতে ছিল তখন আমরা এই চেকটা করেছি যে আমাদের কি বলে এন বা লাস্ট এলিমেন্টে চলে গেছে তখন করেছি। বাকি সময়ের জন্য কি আমরা এটা ডিফাইন করেছিলাম?
আচ্ছা, তার মানে এটা বুঝতে পারতেছো যে বাকি সময়ের জন্য আমাদের এটা ডিফাইন করতে হবে যে আগে দেখে নিতে হবে যে ফ্রন্টটা কি, রেয়ারটা এখন যে জায়গায় কোনো একটা জিনিস ইনসার্ট করতে যাব সেই জায়গাটা কি ফ্রন্ট কিনা, সোজা কথা। ঠিক আছে, এটা শুধুমাত্র ওই যখন লাস্টের এলিমেন্টে পৌঁছবো তখন না, যে কোনো সময়ই আমাকে এটা আগে চেক করে নিতে হবে। ঠিক আছে, আর কি কোনো কেস আছে? ওকে, সম্ভবত আর কোনো কেস নাই। তোমরা চিন্তা করে দেখো যে আর কোনো কেস আমরা মিস করে গেছি কিনা। এখানে তারা একটা ইনসার্ট এবং ডিলিট ফাংশনের কি বলে এটাকে সুডো কোড লিখে দিয়েছে, সো সেটা দেখতে পারো। আচ্ছা, লিংক লিস্ট দিয়ে করা তো খুবই সহজ কাজ, তাই না? একটা আমরা ওই যে নোট ক্রিয়েট করব, নোট ক্রিয়েট করে নোট ফ্রন্ট এবং রেয়ার প্রথমে দুইটাকেই নাল করে রাখবো, আর যখনই অ্যাড হবে তখনই ওই কি বলে রেয়ারে যাকে থাকবে নতুন একটা ক্রিয়েট করব, নতুন একটা কন্টেনার ক্রিয়েট করে তার মধ্যে ধরো রাখলাম এলিমেন্ট, তারপরে এই রেয়ারকে বলবো তুমি এটাকে পয়েন্ট করতে থাকো। ঠিক আছে, ইনসার্ট করার সময়। আর ডিলিট করার সময় এই ফ্রন্ট যাকে পয়েন্ট করতেছে এটাকে তো আমরা ডিলিট করে ফেলবো, সো ফ্রন্টকে বলবো তুমি তার পরেরটাকে পয়েন্ট করো। এই তো এই নেক্সটে যে এলিমেন্টটা আছে এটাকে পয়েন্ট করতে থাকো, সো এটা তখন বাদ হয়ে যাবে, ফ্রন্ট হবে সে। এভাবে করে করে চলে যাব, জাস্ট নরমাল সিঙ্গেল লিংক লিস্টের মতোই আর কি। সিঙ্গেল লিংক লিস্ট দিয়ে খুব সহজেই এটা করে ফেলা যাচ্ছে। ঠিক আছে, সো আমাদের লিংক লিস্ট রিপ্রেজেন্টেশন মানে এই ধরনের কি বলে পয়েন্টার দিয়ে আমরা যখন ইমপ্লিমেন্ট করি সাধারণত আমাদের সাইজ বলে দেওয়ার প্রয়োজন হয় না। যে সমস্ত জায়গায় যে সমস্ত ল্যাঙ্গুয়েজে পয়েন্টারের অপশন আছে সে সমস্ত জায়গায় সাইজ বলে দেওয়ার প্রয়োজন হয় না, কারণ হচ্ছে সে তো যতক্ষণ ডেটা মানে মেমোরি নিতে পারবে ততক্ষণ নিবে। আর এটা যখন আমি ডিলিট করে দিচ্ছি সে তখন এটা তো আমি ওই ফ্রি করে দেওয়ার ব্যবস্থাও করে দিচ্ছি, তাই না? ওই মেমোরিটা ছেড়ে দেওয়া হচ্ছে। কিন্তু তোমার যদি অ্যারে দিয়ে এটা ইমপ্লিমেন্ট করতে হয় তখন কিন্তু আবার লাগবে ওভারফ্লো বা তোমার এই যে অ্যাভেইল ইউজ করে আমরা যেভাবে করতাম সেরকম এটা লাগবে আর কি। ঠিক আছে, সো এখানে আরো দেখতে পারো। ওকে, এরপরে যে আচ্ছা কিউ এর উপরে আর কোনো কোশ্চেন আছে কিনা তোমার কোনো? তো তোমাদের ইমপ্লিমেন্টের ক্ষেত্রে তোমাদের কাজ যেটা হবে সেটা হচ্ছে আগে নোট ডাউন করবা যে আমি ধরো লিনিয়ার কিউ এবং সার্কুলার কিউ দুইটার জন্য আলাদা আলাদা নোট ডাউন করবা যে ইনসার্টের সময় কি কি কাজ বা কি কি জিনিস আমাকে চেক করতে হচ্ছে, কি কি জিনিস দেখতে হচ্ছে। সিমিলারলি ডিলিটের সময় কি কি জিনিস হ্যান্ডেল করতে হচ্ছে, কি কি জিনিস দেখতে হচ্ছে এই জিনিস, কারণ অপারেশন তো এই দুইটাই, আর ফ্রন্ট আর রেয়ার তো আমার আছেই। সো আমার অপারেশন মূল অপারেশন এই দুইটাই। সো এই দুইটা অপারেশনে কখন কি করতে হচ্ছে সেটা জাস্ট দেখে তারপর তুমি ওইটা একটা কম্পিউটার প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবা। ঠিক আছে, সো এটা খুব বেশি কঠিন হবে বলে মনে হয় না। তারপরেও যদি না পারো পরে তো আমরা ক্লাসে এক সময় না এক সময় কোড করবোই। ওকে, সো কোনো কোশ্চেন থাকলে করতে পারো কিউ এর উপরে। এরপর আমরা পরের দুইটা টপিক জাস্ট ওখানে এটার টেকনিক্যাল ডিটেইলস কিভাবে ইমপ্লিমেন্টেড হয় এগুলাতে এখানে খুব একটা যায়নি, জাস্ট কনসেপ্টটা তোমাকে জানানো হয়েছে ডি কিউ বা এগুলা এগুলা জাস্ট বলতে আমার ধরো 5-7 মিনিটের কমই লাগবে, বেশি লাগার কথা না। ওকে, সো কিউ এর উপরে কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার এগুলোর মতো কি আমরা ভেক্টর ইমপ্লিমেন্টেশনও দেখবো? ভেক্টর ইমপ্লিমেন্টেশন, ভেক্টর আসলে তো ওর যে এই ধরনের একটা লাইব্রেরি দরকার যে ধরনের যেটাতে তারা সুবিধা পায়। ঠিক আছে, ভেক্টর কিন্তু আসলে কোনো মানে ওইভাবে ডেটা স্ট্রাকচার না। আন্ডারলাইন তো কোনো না কোনো ডেটা স্ট্রাকচার ইউজ করে, বাট আমরা ওইরকম ভেক্টরের ক্ষেত্রে মানে এই ধরনের কোন একটা ডেটা স্ট্রাকচার ইউজ করেই ভেক্টর আসলে কাজ করতেছে, কিন্তু আমরা ওইটা এরকম মানে আলাদা কোনো ডেটা স্ট্রাকচার হিসেবে এখানে দেখবো না বা পড়বো না। স্যার লিংক লিস্ট দিয়ে করলে তো মানে ওরা ও ও অফ ওয়ানে মানে প্রত্যেকটাকে অ্যাক্সেস করতে পারতো না। হ্যাঁ, ইউ আর রাইট, বাট তারা হচ্ছে এই জন্য যেটা করে সেটা হলো হাইব্রিড, অর্থাৎ কিছু লিংক লিস্ট দিয়ে করে
কিছু হচ্ছে তোমার দিয়ে অ্যারে দিয়ে। ধরো প্রথমে আমি একটা 2 সাইজের অ্যারে নিলাম, ঠিক আছে, সরি। এরপর তোমার এই 2 সাইজের অ্যারেটা যখন তুমি একটা এলিমেন্ট পূরণ করে ফেললা, মানে অর্ধেক পূরণ করে ফেললা, তখন আমি আরো একটা এই সেম সাইজের আরেকটা অ্যারে নিলাম, ঠিক আছে, 2 সাইজের। তার মানে এইটার পরে হচ্ছে আমার এইটা, এখানে 2টা এলিমেন্ট থাকবে, তারপরে 2টা এলিমেন্ট এখানে আসবে। যখন তুমি আবার এই অ্যারেটা পরিপূর্ণ করে ফেললা, তার মানে অর্ধেক পরিপূর্ণ করে ফেললা, তখন সে আবার এই 2 যোগ 2 4 সাইজের আরেকটা অ্যারে নেবে, যেটা এর পরে 2 থেকে শুরু করে না, হয়তো 16 বা এই ধরনের কোন একটা কিছু থেকে শুরু করে, যেটা তার জন্য ফিজিবল। সো তুমি যখন আবার এই 2 এটার পরে এটা শেষ করলা, তারপরে তুমি যখন এটাতে চলে আসবা, তখন সে আবার এই 4 যোগ 2 যোগ 2 মোট 8 সাইজের আর একটা অ্যারে নিবে। তোমার কাছে মনে হতে পারে এটা তো মানে অনেক, এখানে এই এই যে লিনিয়ারলি যেতে হচ্ছে, এই লিনিয়ারলি গেলে তো আসলে তার অনেক টাইম লাগবে। কিন্তু এই যে অ্যারেটা নিল, এই অ্যারের মধ্যে কিন্তু ডাইরেক্টলি সে একটা ইন্ডেক্স অ্যাক্সেস করতে পারতেছে, তাই না? এই যে 8 এর অ্যারে, এটার একটা ইন্ডেক্স অ্যাক্সেস করতে পারতেছে। এখন ধরো তার এলিমেন্ট আছে কয়টা, 2 যোগ 2 যোগ 4, তার মানে হচ্ছে 8টা, 8 দুগুণা 16টা, তার 16টা এলিমেন্ট আছে। এখন তোমাকে যদি বলি যে 15 নাম্বার এলিমেন্টটা রিট্রিভ করে নিয়ে আসো, তুমি কিন্তু দেখবা যে 15 নাম্বার এলিমেন্টটা কোন অ্যারের মধ্যে আছে। একটা ইকুয়েশন যদি জেনারেট করো, তাহলে সহজে বের করে ফেলতে পারবা কোন অ্যারেটার মধ্যে আছে। তো তুমি ধাপ করে সেই অ্যারেটার মধ্যে এটার অফসেট কত, অফসেট মানে হচ্ছে তোমার রিলেটিভ ইন্ডেক্স, ওই জায়গায় এটার ইন্ডেক্সটা কত হবে। সো তুমি যে দেখবা যে তোমার এই জায়গায় 7 পর্যন্ত ইন্ডেক্সিং থাকলে 6 যে তুমি এটাকে পাবা, সো ডাইরেক্টলি এই অ্যারের ওই 6 তুমি চলে গেলা, ঠিক আছে। সো এইরকম একটা অ্যাপ্রোচ, হাইব্রিড একটা অ্যাপ্রোচ সে ইউজ করে। আমি কি মোটামুটি বুঝাতে পারলাম? জি স্যার। ওকে, সো কোনো কোশ্চেন থাকলে বলে ফেলো। আর গুড কোশ্চেন, অন্তত মানে রিলেটেড একটা কোশ্চেন ছিল এবং খুবই ভালো কোশ্চেন ছিল। সো আরো কোনো কোশ্চেন যদি কিউ এর উপরে থাকে তাহলে করতে পারো, আর যদি বলো পরের দিন করবা, মানে আরেকটু চিন্তা ভাবনা করে, সেটারও উপায় আছে। আসলে আমরা ডিকিউ একটা অপশন, ডিকিউ একটা ডেটা স্ট্রাকচার, এটা দেখি। ডিকিউ ডেটা স্ট্রাকচারটা জাস্ট একটা কিউ এর মতোই, কিন্তু এটাকে ডাবল ইন্ডেড কিউ বলা হয় আর কি। ডাবল ইন্ডেড কিউ মানে হচ্ছে 2 পাশ দিয়েই কাজ করা যাবে আর কি। এখন তো আমরা যেটা করতেছি, এক পাশ দিয়ে ইনসার্ট করতেছি, আরেক পাশ দিয়ে ডিলিট করতেছি, ঠিক আছে। তখন হয় 2 পাশ দিয়ে ইনসার্ট করা যাবে অথবা 2 পাশ দিয়ে ডিলিট করা যাবে। এই ধরনের একটা ডেটা স্ট্রাকচারকে আমরা বলতেছি ডিকিউ। এটাকে অনেক সময় ডেক বা ডিকিউ এরকম বলা হয় আর কি। এটা একটা লিনিয়ার লিস্ট, যেটার মধ্যে জাস্ট যে কোনো দুই পাশের মানে 2 পাশের এক পাশে তুমি ইনসার্ট করতে পারবা বা ডিলিট করতে পারবা, কিন্তু মাঝখানে কোনো কিছু করতে পারবা না। ওকে, সো এটার এই কন্ট্রাকশন অফ দ্য নেম হচ্ছে ডাবল ইন্ডেড কিউ। ওকে, সো ডাবল ইন্ডেড কিউ আসলে মেইনলি এখানে 2 ধরনের ডাবল ইন্ডেড কিউ এর কথা বলেছে। একটা হচ্ছে ইনপুট রেস্ট্রিক্টেড ডিকিউ, আর একটা হচ্ছে আউটপুট রেস্ট্রিক্টেড ডিকিউ, ঠিক আছে। সো ইনপুট রেস্ট্রিক্টেড ডিকিউ এবং আউটপুট রেস্ট্রিক্টেড ডিকিউটা কি সেটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি। ইনপুট রেস্ট্রিক্টেড ডিকিউ এর মধ্যে এই যে দেখো লেখা আছে, is a DQ which allows insertion at only one end and list of the list but allows deletion at both end. অর্থাৎ এটার মধ্যে যে কোনো একটা এন্ডে ইনসার্ট করতে পারবা, একটা এন্ডে একদিক থেকে ইনসার্ট করে যেতে পারবা, ওই দিক থেকে আর ইনসার্ট করতে পারবা না। অর্থাৎ এই জন্য এটাকে ইনপুট রেস্ট্রিক্টেড বলা হচ্ছে। কিন্তু ডিলিট করার সময় এদিক থেকেও ডিলিট করতে পারবা, এদিক থেকেও ডিলিট করতে পারবা, অর্থাৎ ফ্রন্টেও ডিলিট করতে পারবা, রেয়ারও ডিলিট করতে পারবা, কিন্তু ইনসার্ট করার সময় শুধু রেয়ার। ওকে, এইটাকে বলা হচ্ছে ইনপুট রেস্ট্রিক্টেড, যেহেতু এক পাশে ইনপুটটা রেস্ট্রিক্ট করে দিল এই জন্য। সিমিলার কনসেপ্টই হচ্ছে আউটপুট রেস্ট্রিক্টেড। আউটপুট রেস্ট্রিক্টের মধ্যে হচ্ছে তুমি এক পাশে থেকে ডিলিট করতে পারবা, ধরো এই পাশ থেকে শুধু ডিলিট করতে পারবা, ইনসার্ট করার সময় এদিকেও ইনসার্ট করতে পারবা, এদিকেও ইনসার্ট করতে পারবা, কিন্তু ডিলিট করার সময় শুধু এক পাশ থেকেই করতে পারবা, 2 পাশ থেকে করতে পারবা না। বুঝতে পারছো? সো এইটা সাধারণত আমরা ওখানে ফ্রন্ট রেয়ার বলেছিলাম, এখানে লেফট রাইট
এই দুইটা টার্ম দিয়ে বোঝানো হয় এবং সেটা দিয়ে তারা ম্যানেজ করে। কিভাবে করে এগুলোর বিস্তারিত এখানে লেখে নাই, বা বিস্তারিত আমরা ধরো এই কোর্সে কারো যদি ইন্টারেস্ট থাকে তাহলে তোমরা করতে পারো, বাট আমরা ডিকিউ এর কনসেপ্টটা জাস্ট নিলাম। ওকে, এরপরে তোমার আরেকটা জিনিস আছে হচ্ছে প্রায়োরিটি কিউ। আমরা বিভিন্ন ডেটা স্ট্রাকচার এরপরে শিখবো, বাইনারি সার্চ ট্রি, তারপরে হিপ নামক একটা ডেটা স্ট্রাকচার আছে, ঠিক আছে? সো এই হিপ যখন আমরা দেখব, হিপ দিয়ে এই প্রায়োরিটি কিউ ইমপ্লিমেন্ট করা যায়, সেই বা প্রায়োরিটি কিউ এর কাজটা হিপ দিয়ে করা যায়, সেটা আমরা ওখানে দেখব। মানে ডিটেইলস, এখানে তো ডিটেইলস খুব একটা দেখাবে না, এখানে জাস্ট তোমার কি বলে যতটুকু কনসেপ্টটা বলার জন্য যতটুকু লাগে ততটুকু বলতে চাই। সো প্রায়োরিটি কিউটা এমন একটা জিনিস, এটার মধ্যে মানে প্রতিটা এলিমেন্ট আমরা কি করতেছি, আমরা নরমাল কিউতে কি করি, এখানে যদি একটু লিখি তাহলে আমরা নরমাল কিউতে যেটা করি সেটা হচ্ছে তুমি এখানে ইনসার্ট করলাম, তারপরে পরেরটা, তারপরেরটা, পরেরটা, পরেরটা, এরকম করে ইনসার্ট করে যাচ্ছি, আবার ডিলিট করার সময় প্রথমটা, তারপরে তারপরেরটা, 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 এইভাবে করে ডিলিট করে যাচ্ছি, ঠিক আছে? আর প্রায়োরিটি কিউ নাম থেকে বুঝতে পারতেছো, যখন ইনসার্ট করব, ইনসার্ট করার পরে তখন তার একটা প্রায়োরিটি থাকবে। ধরো আমরা প্রথমে ইনসার্ট করলাম এটাকে, তার প্রায়োরিটি ধরো দিলাম ধরো 5, ধরো কম নাম্বারটা যত কম থাকবে তত হায়ার প্রায়োরিটি থাকবে, এরকম যদি ধরি, তাহলে এরপরে ধরো এটা দিলাম 3, এটা দিলাম 1, এটা দিলাম 4, ঠিক আছে? এক একটা এলিমেন্ট আমরা ইনসার্ট করলাম। এখন ডিলিট করার সময় যার প্রায়োরিটি সবচেয়ে কম বা যার প্রায়োরিটি সবচেয়ে হাই তাকে আমরা ডিলিট করব। সো আমরা এখানে বলছি হাই প্রায়োরিটি হচ্ছে যার প্রায়োরিটির এই নাম্বারটা যার কম, তাকে আমরা হাই প্রায়োরিটি ধরবো। তার মানে প্রথম ডিলিট করার সময় এটা ডিলিট হবে, দ্বিতীয়তে ডিলিট করার সময় এটা ডিলিট হবে, মানে পপ করার সময়, তারপরে এটা, এবং একেবারে লাস্টে যে এটা পপ হবে, ঠিক আছে? সো সে রাখার সময় এমন ভাবে রাখবে যাতে এই মানে এভাবে রাখবে আর কি। ধরো 4টা এলিমেন্ট, তো সো এই প্রথমটাকে প্রথমে নিয়ে এসে রাখলো, তারপরে পরের পরের যেটা সেটাকে তারপরের এলিমেন্টে, তারপরেরটা তারপরের ইয়েতে, এবং সর্বশেষেরটা। সো এইভাবে রাখলো। ইনসার্ট করার সময় সে এটা এমন ভাবে মেনটেন করবে যাতে এই জিনিসটা মেনটেন হয় আর কি, অর্থাৎ প্রায়োরিটি অনুযায়ী সে থাকে। সো পপ করার সময় এখান থেকে একটা একটা করে পপ করে গেলেই হবে, ঠিক আছে? এখন যদি ধরো 2 প্রায়োরিটির একটা কিছু আসে, তাহলে 2 প্রায়োরিটির একটা কিছু আসলে এই জায়গাটায় সেটা অ্যাড হবে। সো কিভাবে অ্যাড হবে না হবে এগুলো সম্পর্কে আমরা আরো বিস্তারিত পরে ওই হিপ যখন দেখবো তখন আরো দেখতে পাবো। এখানে তোমার এই দুইটা রুলস যে বলছে সে দুইটা একটু আমরা পড়ে নিতে পারি। An element of higher priority is processed before any element of lower priority. Two elements with the same priority are processed according to the order in which they were added to the queue. So এরকম যদি হয় যে দুইটার প্রায়োরিটি সেম, তাহলে আমরা কোনটাকে আগে ডিলিট করব বা কোনটাকে আগে পপ করব? আগে পপ করব হচ্ছে যেটা আগে আসছে আর কি, অর্থাৎ কিউ এর নরমাল যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী আমরা এটাকে ডিলিট করবো আর কি, ঠিক আছে? এখানে ওয়ান ওয়ে লিস্ট রিপ্রেজেন্টেশন অফ প্রায়োরিটি কিউ দেখিয়েছে কিভাবে এই যে একটা প্রায়োরিটি নাম্বার দিয়ে দিচ্ছে। সো ইনসার্ট করার সময় তোমার প্রায়োরিটি নাম্বারটা ধরো অ্যাড হয়ে যাচ্ছে, সেভাবে করে তারা এটা মেনটেন করতেছে আর কি। মানে এখানে ডেটাটা হচ্ছে একটা পেয়ার আর কি, অর্থাৎ নাম্বার সাথে এটার প্রায়োরিটি দিয়ে দিচ্ছে আর কি। ওকে, সো মানে একটা এলিমেন্ট দিয়ে সাধারণত প্রায়োরিটি কিউ করে তো লাভ হয় না, কারণ একটা এলিমেন্ট দিয়ে তো তুমি নর্মাল সর্ট বা এই ধরনের করতে পারো। মানে এটাও এক ধরনের সর্টিংই, কিন্তু মানে তার সে হয়তো তোমার প্রতি এলিমেন্ট অ্যাড করার পরে সর্ট করারটা সে একটু রিডিউস করে আনলো আর কি, অর্থাৎ তার সর্ট প্রতি এলিমেন্ট ইনসার্টের জন্য তার কমপ্লেক্সিটি হচ্ছে log n। আমাদের এর আগে যেগুলো দেখেছিলাম সেগুলোর মধ্যে ইনসার্টের কমপ্লেক্সিটি ছিল big of 1 এবং ডিলিশনের কমপ্লেক্সিটি ছিল big of 1। এখানে ইনসার্শন ডিলিশনের কমপ্লেক্সিটি হচ্ছে log n, ঠিক আছে? কিভাবে log n কিভাবে কাজ করে সেগুলো আমরা বললাম, তো হিপ যখন দেখবো তখন সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো এগুলা যাদের ইন্টারেস্ট আছে দেখতে পারো। আমাদের এই চ্যাপ্টার
আমরা থিওরিটিক্যালি শেষ করলাম। ঠিক আছে, তোমাদের আসলে কোনো ওয়েতে একটা পরীক্ষা টরীক্ষা নিলে মনে হয় ভালো হতো, নাহলে তোমরা যে আসলে প্র্যাকটিস করতেছো এই যে বা ইন ট্র্যাকে আছো, আমি কিভাবে বুঝবো? হ্যাঁ বলো। রিকারশন ইউজিং স্ট্যাক, হ্যাঁ, রিকারশন ইউজিং স্ট্যাক, ওটা কি দেখেছিলে? না ওটা দেখিনি আর কি, মানে তো ওখানে কি classifies- ওটা ওই গতদিন আমি বলেছিলাম তোমরা যাতে একটু নিজেরা দেখো, তো দেখে যদি কোনো সমস্যা থাকে তাইলে যাতে আমাকে পরের দিন ইনফর্ম করো। তো ওটা আমি হ্যাঁ, সো ওইটা যদি না দেখে থাকো একটু দেখো, নিজেরা নিজেরা দেখলেই ওই ট্রান্সফর্মিংটা বোঝার কথা। ঠিক আছে, ট্রান্সফর্মিংটা যদি না বুঝো তাহলে কোনো একটা জায়গা ধরে যদি বলো যে এই জায়গাটা বুঝতেছি না, আমি ওই জায়গাটা আমার সাধ্য অনুযায়ী বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, এখানে মানে খুব ডিটেইলড সুন্দরভাবে লেখা আছে, কিন্তু এই জায়গাগুলাতে তারা 3টা স্ট্যাক ইউজ করে বা 3-4টা স্ট্যাক ইউজ করে এই ট্রান্সলেশনটা করেছে। এই যে কল টাওয়ার, ওই তারা আগে যে অ্যালগরিদমটা দেখিয়েছে, ঠিক আছে, ওই অ্যালগরিদমটার তোমার কিছু কিছু পোর্শনে তারা এই ট্রান্সলেশনটা করেছে। কল যে পোর্শন গুলো আছে এই পোর্শন গুলাতে তারা কি বলে এটার নাম, ট্রান্সলেশন গুলো করেছে। সো তুমি ওই আহ, এখানে বলেছো এই যে তোমার প্রসিডিউর 6.11 is a recursive solution to the problem for AND X. We translate the procedure into a non-recursive solution. So এটা হচ্ছে সেই non-recursive solution। ঠিক আছে, সো তোমরা ওইটার সাথে এটাকে মিলিয়ে মিলিয়ে দেখো। এই যে জাস্ট কিছুই না, জাস্ট এখানে এটা কিভাবে ট্রান্সলেট করলো, এই টপ টপ দিয়ে তো সে আসলে কি একটা স্ট্যাক মেনটেন করে। সো এই প্যারালাল স্ট্যাক এগুলা সব টপ, একই টপ দিয়ে যেহেতু অ্যাক্সেস করতেছে তার মানে প্যারালাল স্ট্যাক, এগুলাকে তারা কাজে লাগাচ্ছে। সো এটা একটু যদি দেখো তাইলে আগে একটু দেখলে ভালো হবে। ঠিক আছে, তারপরে তুমি কোনো জায়গায় না বুঝলে বা না ই করলে তখন আমরা হেল্প করতে পারবো, সমস্যা নাই। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে কিনা? স্যার ওই গতদিন সম্ভবত বলেছিলেন সর্টিং অ্যালগোরিদম গুলার ব্যাপারে প্রবলেম খুঁজে ওগুলো দেখতে। স্যার মানে সর্ট, যেসব জায়গায় সর্ট লাগে ওটা তো যে কোনো সর্ট দিয়ে করা যায়, মানে নির্দিষ্ট সর্টিং অ্যালগোরিদমের জন্য কি আলাদা আলাদা প্রবলেম কোথাও পাওয়া যাবে? নির্দিষ্ট সর্টিং অ্যালগরিদম ধরো বাবল সর্ট বা এগুলা কিছু কিছু জায়গায় কাজে লাগে না, একেবারে এরকম না, লাগে। বা ধরো বাবল সর্টের কোড কোড টোড এগুলা ধরো ছোট বা তোমার ইমপ্লিমেন্ট চিন্তা করা সহজ। তো যার কারণে ধরো যেসব জায়গায় তোমার 100 এলিমেন্টের সর্ট হবে ওইসব জায়গায় তুমি ইনসারশন সর্ট বা বাবল সর্ট, যেটা তোমার এক একজনের কাছে এক একটা ছোট কোড মনে হয় বা এক একজনের কাছে এক একটা ইজি লাগে, তো সেটা ইউজ করতে তো সে ফ্রি। আর ধরো স্পেসিফিক কিছু জায়গায় হয়তো ওই সমস্ত সর্ট ইউজ করা যায় না, এরকম তো কিছু আছেই। যেমন যে জায়গায় তোমার মেমোরির সমস্যা আছে সেই জায়গায় তুমি মার্জ সর্ট ইউজ করতে যাবা না, এটাই স্বাভাবিক। ঠিক আছে, তো এরকম কিছু আহ ব্যাপার আসলে আছে সর্টিং নিয়ে। আমরা প্রতিটা সর্ট নিয়ে যখন দেখবো তখন আবার এগুলার কিছু ওভারভিউ আমরা যতটুকু পারি বলার চেষ্টা করবো আর কি। যেমন কিছু অনলাইন সর্ট বা অফলাইন সর্টের ব্যাপার আছে। অনলাইন সর্ট মানে হচ্ছে একটা ডেটা আসতেছে সাথে সাথেই তুমি ওটাকে সর্ট করে রাখতে পারতেছো, তোমার কারেন্ট সর্টের সাথে অ্যাকোমোডেট করে ফেলতে পারতেছো। আবার কিছু সর্ট আছে যেগুলা সরি একটা নতুন এলিমেন্ট আসলে তার পুরা স্ট্রাকচারটাকেই আবার চেঞ্জ করতে হচ্ছে। সো তোমার কোন জিনিসটা তোমার দরকার সেটার উপরে বেস করে তুমি আসলে চুজ করবা যে তোমার কোন সর্টিং অ্যালগরিদমটা প্রয়োজন। আমরা আরো ওই যে যখন বাকেট সর্ট দেখবো বা তোমার কাউন্টিং সর্ট, ওটাও এক ধরনের বাকেট সর্ট আর কি, সরি। সো আমরা ওই জিনিসগুলা যখন দেখবো তখন আমাদের আরো ক্লিয়ার হবে যে আমাদের এই সর্ট গুলার চেয়েও আসলে ইফিশিয়েন্ট কোনো সর্ট আছে কিনা, বা তোমার ই কেস ভেদে বিভিন্ন এফিসিয়েন্সি গেইন করা যায় কিনা সেগুলো ওখানে আমরা দেখব। বুঝতে পেরেছো?
মানে স্যার সর্টিং অ্যালগোরিদমের ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে এই অ্যালগোরিদম বুঝে কোড ইমপ্লিমেন্ট করা, এছাড়া তো আলাদাভাবে প্র্যাকটিস করা মনে হয় কিছু নেই। আলাদাভাবে প্র্যাকটিস করা বলতে ওই কখন কোন সর্টটা মানে তুমি ইউজ করবা বা কিভাবে সর্টটা ইমপ্লিমেন্ট করতে হবে সবসময় হয়তো একেবারে ধরো এটাই ইমপ্লিমেন্ট, এই যে আমরা বললাম কম্পাইলারের ক্ষেত্রে সাধারণত ওরা হাইব্রিড কুইক সর্ট ইউজ করে বা একটা র্যান্ডমাইজড কুইক সর্টও বলে। সো এই ধরনের তোমাকে একটু মডিফিকেশন গুলো জানতে হবে বা কোনটা আসলে কোন জায়গায় ভালো হবে সেই জিনিসটা যখন সর্টিং অ্যালগরিদম গুলো আমরা শিখে ফেলবো। যেমন নাম্বার যদি সর্ট করো, ধরো একটা নির্দিষ্ট ডিজিট পর্যন্ত নাম্বার, 10 ডিজিটের নাম্বারের উপরে তোমার হবে না। তো তুমি ওই সর্ট গুলাকে চিন্তা করতে পারো যে তোমার মার্জ সর্ট দিয়ে বুঝি খুব দ্রুত সর্ট হবে বা কুইক সর্ট এটার ক্ষেত্রে এফিশিয়েন্ট হবে, কিন্তু স্টিল এটার জন্য তোমার কাউন্টিং সর্ট বা ওই বাকেট সর্ট এই ধরনের সর্ট কিন্তু রয়ে গেছে যেগুলা আমরা এখনো ট্রাভার্স করি নাই। সেই সমস্ত সর্ট গুলা কিন্তু ওটার জন্য ভালো হতে পারে, বুঝতে পারছো? সো কোনটা কোন জায়গার জন্য ভালো সেটা তোমার একটু আইডেন্টিফাই করতে হবে। সো প্রথম থেকে ওই সেন্সটা রাখো যে আমার এটা ধরতে হবে যে কোন জায়গায় এটা ইমপ্লিমেন্ট করা যায় বা কি ক্ষেত্রে এটার ভালো দিকগুলা কি খারাপ দিকগুলা কি এগুলো আমি ট্রেস করতে পারতেছি। সো তখন যখন এটার ভালো দিক খারাপ দিক ট্রেস করতে পারবা তখন কিন্তু তোমার ই করাটা সহজ হবে আর কি, কোন একটা কেসে এটা ইমপ্লিমেন্ট করাটা সহজ হবে। তাহলে আজকের মতো শেষ করি। ওকে, থ্যাংক ইউ সো মাচ।